আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবের ছেলে সুহেল তাজ বাংলাদেশ ও ভারত বিষয়ে কথা বলছেন। রাশিয়া ও ইউক্রেনের উদাহরণ টেনে বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত। সুহেল তাজ ক্লায়েন্ট স্টেট হলো করদ রাজ্য, যেখানে অন্য দেশের সামরিক নেতৃত্বাধীন এবং পররাষ্ট্রনীতিতে একটা দেশ চলবে। বাংলাদেশ ও এই ক্লায়েন্ট স্টেটের মতো মনে করত ভারত। বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন পড়ছি। প্রতিবেশী দেশের উপর আগ্রাসন চালানোর দিক থেকে ভারত ও রাশিয়ার আচরণে বেশ কয়েকটি মিল খুঁজে বের করেছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুহেল তাজ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন কয়েকটি মিলের কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখতে চায় ভারত বলেও তিনি ওই পোস্টে উল্লেখ করেন। মানে বাংলাদেশকে একটি করদ রাজ্যে বানিয়ে রাখতে চেয়েছিল, অঙ্গরাজ্যের কাছাকাছি। সুহেল তাদের দৃষ্টিতে এমন কয়েকটি মিলের জায়গা হলো: এক, রাশিয়া ইউক্রেনের মতো ভারত বাংলাদেশও প্রতিবেশী দেশ। রাশিয়ার প্রতিবেশী ইউক্রেন, ভারতের প্রতিবেশী বাংলাদেশ। দুই, রাশিয়া একটি পরাশক্তি যে নিজের অঞ্চলে আধিপত্য প্রভাব বিস্তার করতে চায়। ভারত একটি আঞ্চলিক পরাশক্তি যে তার নিজের অঞ্চলে আধিপত্য বা প্রভাব বিস্তার করতে চায়। তিন, পুতিনের আনুগত্য ইয়ানুকোভিচকে ইউক্রেনে অন্ধভাবে সমর্থন দেয় রাশিয়া। একইভাবে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে অন্ধভাবে সমর্থন দেয়। চার, রাশিয়া ইউক্রেনকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে। ভারত ও বাংলাদেশকে একটি ক্লায়েন্ট স্টেট বানিয়ে রাখার চেষ্টা করে। পাঁচ, 2014 সালে ইউক্রেনে রাশিয়াপন্থী জনস্বার্থ বিরোধী কার্যক্রমের কারণে ইয়ানুকোভিচের বিরুদ্ধে জনগণ জেগে ওঠে এবং অরেঞ্জ রেভলিউশনের মাধ্যমে তাকে উৎখাত করে। তারপর ইয়ানুকোভিচ পালিয়ে রাশিয়াতে চলে যায়। সালে বাংলাদেশে দীর্ঘ 16 বছর ভারতপন্থী জনস্বার্থ বিরোধী এবং নির্যাতন নিপীড়নের কারণে বাংলাদেশের ছাত্র জনতা জেগে ওঠে এবং রেড রেভলিউশনের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ছাত্র জনতা উৎখাত করে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। 6, রাশিয়াতে তাদের মিডিয়ায় ইউক্রেন সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। ভারত তাদের মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের মিথ্যা অপপ্রচার শুরু করে। 7, 2014 সালে ইয়ানুকোভিচের পলায়নের কয়েক মাসের মধ্যে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে ক্রিমিয়া অঞ্চল দখল করে যুদ্ধ বাঁধিয়ে দেয়। ভারতও বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছিল কিনা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক মহল ভাবুন। 2013 সালে ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি চুক্তি বাতিলের কারণে দেশে বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভে দেশ থেকে পলায়ন করে ইয়ানুকোভিচ এবং রাশিয়াতে আশ্রয় নেয়।
অন্যদিকে 2014 সালে মার্চ মাসে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া এবং বিতর্কিত গণভোটের মাধ্যমে রাশিয়ার সাথে ক্রিমিয়াকে সংযুক্ত করে ফেলে। ভারতের এরকম কোনো পরিকল্পনা ছিল কিনা আমাদের সম্মানিত সুহেল তাজের ফর্মুলায়, যেহেতু রাশিয়া এবং ইউক্রেনের ফর্মুলা দিয়েছেন, তাহলে রাশিয়ার ইউক্রেনের ফর্মুলায় এটা মিলে। দুই সালে আবার হামলা করে ইউক্রেনে এবং ইউক্রেনকে প্রায় মাটির সাথে মিশিয়ে দিয়েছে রাশিয়া। আমাদের বাংলাদেশেও এরকম ঝুঁকি দেখার চেষ্টায় ছিল কিনা ভারত, যদি করত, বাংলাদেশের ভিতরে এরকম অনেকে বলছে, অনেক মিডিয়া বলছে যে বাংলাদেশে নাকি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে ভারত। সার্জিক্যাল স্ট্রাইক হলো ছোট ছোট হামলা। ভারতীয় অনেক মিডিয়া এরকম প্রচারণা চালাচ্ছে, কিন্তু বাংলাদেশের সাথে ভারত এবং চীন থাকায় ভারত এরকম ঝুঁকিতে চলে যায়নি বিশ্ববাসী বা আমার ব্যক্তিগত মত মনে করে। কারণ ভারতে কোনো বিশৃঙ্খলা দেখা দিলে একদিকে লাদাখ চীন নিয়ে নিবি, অন্যদিকে পাকিস্তান কাশ্মীর নিয়ে নিবি, আর বাংলাদেশ মিজোরামের সমস্যা দেখা দিবে, ত্রিপুরায় সমস্যা দেখা দিবে, তাদের রাষ্ট্র খণ্ড বিখণ্ড হওয়ার ঝুঁকিতে পড়বে। যার জন্য বড় ধরনের ঝুঁকি বাংলাদেশের সাথে ভারত নেয় নাই, আমার এটা ব্যক্তিগত অভিমত। এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুহেল তাজ সাহেবের ফর্মুলা থেকে ইউক্রেনে রাশিয়া যে অবস্থা সৃষ্টি করেছে, এই ফর্মুলায় এটা মিলে। ইউক্রেন নেটোতে যোগ দেওয়ার চেষ্টা করেছিল, আর রাশিয়া ভাবছিল যে ইউক্রেন যদি নেটোতে যোগ দেয়, শত্রু নিয়ে আমার বাড়ির আশেপাশে সে ঘোরাফেরা করবে। এটা রাশিয়া কিছুতেই মেনে নিতে পারে নাই, যার জন্য রাশিয়া ইউক্রেনে হামলা করে বসে। লুহানস্ক, ডোনেৎস্ক দুটি ছোট এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাহলে ভারত এবং ইউক্রেন, রাশিয়া এবং ইউক্রেনের এই ফর্মুলায় বাংলাদেশের এবং চট্টগ্রাম ও রংপুরকে নিয়ে কোনো ষড়যন্ত্র ছিল কিনা আমি মনে করি যদি বাংলাদেশের সরকার এটা তদন্ত করে দেখতো ভালো হতো। রাশিয়ার জোর দাবি ছিল রুশভাষী জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে ইউক্রেন, রুশভাষী জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে ইউক্রেন। আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, হিন্দু নির্যাতন শুরু হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা, এরকম সমস্ত ভারত জুড়ে একটা প্রচারণা চালিয়ে জনগণকে বিক্ষিপ্ত করে তুলেছিল। কিন্তু কোনো চাপের কাছেই বাংলাদেশ সরকার নতি স্বীকার করবে না। কারণ হলো আমাদের সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, আন্তর্জাতিক মানের, যার 1 মিনিটে পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানের সাথে, যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলতে পারে। আর ভারতের প্রধানমন্ত্রী উগ্র ধর্মান্ধ নরেন্দ্র মোদী, তার হাত ধর্মীয় সংখ্যালঘুদের রক্তে রঞ্জিত, তার টেলিফোন 7 দিন পরে রিসিভ হবে, যার জন্য তার সাহসে তারা কুলে উঠতে পারে নাই। চিন্ময় কৃষ্ণ দাস এক ব্যক্তিকে বাংলাদেশে গ্রেপ্তার করার কারণে তারা কি ঝুঁকি সৃষ্টি করেছিল, আর সে অপরাধী না হলে তো বাংলাদেশ থেকে সে মুক্তি পাবে এবং জামিন পাবে। সে আমাদের দেশের নাগরিক, নিরাপত্তার দায়িত্ব আমাদের দেশের সরকারের এবং আমাদের নিকটতম প্রতিবেশী। বাংলাদেশে বিশ্বের বুকে সাম্প্রতিক সম্প্রীতির ইতিহাস সৃষ্টি করছে।
এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ না, সবাই আমরা বাংলাদেশি এবং সবাই জন্য এক আইন এক সমান, সবাই সমান সুবিধাভোগী। এখানে ভারতের নাক গলানোর কোনো সুযোগ নাই। কিন্তু সুহেল তাজ সাহেবের রাশিয়া ইউক্রেন ফর্মুলা ভারত জড়িত আসলে কিনা, না হলে এই চিন্ময় দাসের সম্মেলনে এত মানুষ কিভাবে নামলো। আবার পাশাপাশি একটা চিন্তার বিষয়, 2 কোটি মানুষ যদি বাংলাদেশে ব্যবসা করে আর হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা কিরকম হবে? এই ডলারগুলো যদি পাঠিয়ে দেয়, ব্যবসা করে আমাদের দেশে আর হুন্ডির মাধ্যমে ডলার পাঠিয়ে দেয় 2 কোটি মানুষ। এটা কি বলছি, এটা চিন্তার বিষয় এবং আপনারা ভাববেন। এই অনুযায়ী আমার আবেদন তদন্ত করে বের করবেন। তাদের কোটি কোটি টাকার মালিক, কিন্তু ছোট ছোট ঘর বাংলাদেশে, আবার বড় 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 ঘর ভারতে। তারা ব্যবসা করে বাংলাদেশে টাকা পাঠায়, হুন্ডির মাধ্যমে ডলার বানিয়ে পাঠিয়ে দেয় ভারতে, যাতে করে এই ডলারগুলা এইভাবে বাংলাদেশ থেকে ব্যবসা করে না পাঠাতে পারে। এই ব্যবস্থা করার জন্য আমার জোর দাবি। 2024 সালে শেখ হাসিনার পলায়নের কয়েক সপ্তাহের মধ্যে ভারত তাদের ভাত ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবে মারার মতো ঘৃণ কাজ করে এবং পাশাপাশি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে। তারা কত বড় ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে গিয়েছিল। তারা দাবি করে, ভারত দাবি করে যে তাদের নিকটতম প্রতিবেশী, আমরা দাবি করি তারা নিকটতম প্রতিবেশী, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আমাদের মুক্তিযুদ্ধে এত অবদান, তাদের জওয়ানরা সেনাবাহিনী জীবন দিয়েছে, বিমান হামলায় দেয়া সহযোগিতা করছে, শরণার্থী লোকজনকে আমাদেরকে দিয়ে খাবার দিয়ে সহায়তা করছে, বাসস্থান দিয়ে সহযোগিতা করছে, রাজনীতিবিদদের বাসস্থানের ব্যবস্থা করে সহযোগিতা করছে, আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য ব্যবস্থা করেছে, আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেছে। এত কিছু করার পরেও আমাদেরকে ভারতের আবহাওয়া অধিদপ্তরে 150 বছরের অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিল। আমাদের দেশের ডলার সংকটের কারণে বা অতিরিক্ত ব্যয় আমাদের এই সরকার করবে না, এই জন্য এই অনুষ্ঠানে যোগ দেয় নাই। এতে ভারত বিস্মিত। তা বাংলাদেশ কিভাবে যাবে? শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বাস করে যদি কাঁটা তারের বেড়া দিলে, এই কাঁটা যদি বাংলাদেশের জনগণ গায়ে লাগে, এই রক্ত বের হবে। তো বাংলাদেশের জনগণ কিভাবে ভারতে যাবে? মুখে দাওয়াত, চিঠির মাধ্যমে দাওয়াত, আবার সামনে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়া দেওয়া অর্থ হলো যাতে ভারতে কেউ যেতে না পারে। আপনারা ভাবুন, চিন্তা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।